ঋণ দেবার ক্ষেত্রে আইএমএফ এর এই ভিন্ন ভিন্ন শর্তের যে প্রয়োগ সেটি আমরা দেখে এসেছি। আমরা দেখি তারা ঋণ দেবার ক্ষেত্রে সবসময় বিভিন্ন শর্ত জুড়ে দেয়। এবারের এই যে শর্ত দেয়া হলো সেই বিষয়টি নিয়ে আসলে আমাদের আজকে আলোচনাটি চালিয়ে যেতে চাই। স্টুডিওতে রয়েছেন ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BISS এর গবেষণা পরিচালক যারা মাহফুজ কবির। আমরা আলোচনা করব এই বিষয়টি নিয়ে এবং গুরুত্ব দিব যে বিষয়টি যে আসলে এটি বাংলাদেশের জন্য কতটুকু ইতিবাচক, বর্তমান যে অর্থনীতির যে অবস্থা এটি আসলে সামনের দিনগুলোকে ত্বরান্বিত করবে। ডক্টর মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস। ধন্যবাদ। ভালো আছেন নিশ্চয়ই। যে বিষয়টি শুরুতে আলোচনায় আনতে চাই যে আপনার মূল্যায়ন দিয়ে যদি একটু শুরু করেন, এই যে শর্তের বেড়াজালে আমাদেরকে বেঁধে দেওয়া হলো। আইএমএফ হলো সারা পৃথিবী জুড়ে যে সমস্ত দেশে আসলে তাদের লেন্ডিং প্রোগ্রাম আছে, তো সেগুলোতে সবচেয়ে কঠিন শর্ত আরোপ করে। যত উন্নয়ন সহযোগী রয়েছে তার মধ্যে তাদের শর্ত সবচেয়ে কঠিন। এবং বাংলাদেশে অতীতে আমরা দেখেছি, মানে এবং নিকট অতীতে দেখেছি যে এবং তারা বড় রকমের সংস্কারের জন্য কিন্তু বাংলাদেশকে চাপ দিয়েছে। এর আগে যে এনবিআর এর বাইফার্কেশন এবং এখানে যে কর প্রশাসন এবং কর নীতি এই দুটাকে আলাদা করে ফেলা, তো এটা যেমন ছিল। তারপরে একই সঙ্গে আমাদের একটা বড় ভয় ছিল যে আমাদের এক্সচেঞ্জ রেট যদি ফ্লোটিং করে ফেলা হয়, মানে বাজারের মাধ্যমে নির্ধারিত করে দেওয়ার যদি আমরা অনুমতি দিই, তাহলে সেক্ষেত্রে আবার আমাদের এই ক্ষেত্রে বড় সমস্যা তৈরি হয় কিনা। তো সেগুলো কিন্তু আমরা করেছি এবং সাকসেসফুলি করেছি। এখন আমার মনে হয় কি যে তারা এখান থেকে হয়তো কোনো ক্লু নিয়ে যদি এই শর্ত যেহেতু আমরা পূরণ করেছি, কঠিন দুটো শর্ত, কিন্তু একটা করতে পারিনি আমরা এখনো। সেটি হলো যে তাদের যে আসলে রেভিনিউ টু জিডিপির যে একটা টার্গেট ছিল, তো সেই জায়গাতে আমরা এখনো যেতে পারিনি। এবং আমার ধারণা এই চলতি অর্থ বছর সেটা পারবো না। কিন্তু তারপরেও আসলে আমাদের যে এই যে বড় শর্ত রেখে দিল যে $8.44 বিলিয়ন বেশি নিতে পারবো না আমরা, তো সেটার দুটো প্রভাব সৃষ্টি হতে পারে। এক হলো যে ইতিবাচক হতে পারে, সেটা হলো যে সরকার এখন একটু চিন্তা করবেন যে সার্বিকভাবে হয়তো এই ক্যাপের মধ্যে থাকলে তাহলে সেক্ষেত্রে আমরা একটু জুডিশিয়াসলি আমাদের যে এক্সপেন্ডিচার প্ল্যান সেটা ঠিক করবো, যে আমরা জানাতমভাবে আসলে অর্থ খরচ করবো না বা যে কোনো প্রকল্পের জন্য ঋণ নেব না। ফিজিবিলিটি স্টাডিজ এর ক্ষেত্রে কি আমাদের আরো একটু গুরুত্বটা বাড়বে? আসলে ফিজিবিলিটি স্টাডি তো অনেক পরে হয়, মানে এখানে অনেক বিষয় আছে। প্রি ফিজিবিলিটি হয়, তারপর ফিজিবিলিটি হয়, তারপরে হচ্ছে আমরা এই ঋণের জন্য তখন যারা আমাদের উন্নয়ন সহযোগী তাদের সঙ্গে আলাপ আলোচনা করি। তো ফিজিবিলিটি স্টাডি যখন আমরা করি তখনই আমরা বুঝতে পারি যে আসলে খরচ কতটুকু হবে, তো সেভাবে করে থাকি। কিন্তু একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি হতে পারে বাংলাদেশের উপরে, তার কারণ এলডিসি গ্র্যাজুয়েশনের পরে কিন্তু আমরা সেই যে সফট টার্ম লোন বা যে কোনো ধরনের লোন যেগুলো আমরা বিদেশি যারা উন্নয়ন সহযোগী তাদের কাছ থেকে পাই, সেটা কিন্তু পাবো না। তার মানে আমাদের আসলে হাতে আছে 1 বছর সময়। তো এই সময় আমাদের সক্ষমতাগুলো এর মধ্যেই আমাদের আসলে এই ঋণটা নিয়ে নিতে হবে। তার কারণ পরে কিন্তু আর আইএমএফ, বিশ্ব ব্যাংক, এডিবি তারা কিন্তু সেভাবে লোন দিতে পারবে, বা এআইআইবির কথা বলি, এফডির কথা বলি, যারা আমাদের উন্নয়ন সহযোগী রয়েছেন, মানে যারা বহুপাক্ষিক। এবং এটি ছাড়াও আমাদের যে দ্বিপাক্ষিক রয়েছে যে সমস্ত, তারাও কিন্তু সেভাবে আমাদেরকে ঋণ দেবে না। সুতরাং এখন যদি আমরা কিছুটা বেশিও ঋণ নেই, তাহলে সেই ক্ষেত্রে অল্প সুদে বড় একটা গ্রেস পিরিয়ড নিয়ে, বড় একটা রিপেমেন্ট পিরিয়ড নিয়ে আমরা কিন্তু সেটাকে কাজে লাগাতে পারি। তো সুতরাং পরে যেহেতু সুযোগ কম এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে পরে আমাদের ব্লেন্ডিং ফাইন্যান্সিং নিতে হবে, এটার খরচ অনেক বেশি, শর্ত অনেক কঠিন। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় কি যে $8.44 বিলিয়ন যেটা ক্যাপ, ওরা না দিলেও পারতো। আচ্ছা, হ্যাঁ, তো এখন একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি হতে পারে বাংলাদেশের উপরে, যে সরকারের উপরে একটা চাপ, এমনিতেই অনেক চাপের মধ্যে আছে সরকার, তার মধ্যে এই অতিরিক্ত একটা চাপ কিন্তু আমাদেরকে হয়তো একটা সমস্যায় ফেলতে পারে। এখন আমাদের যে অর্থনৈতিক যে অবস্থা এবং 3টি প্রান্তিকে যে ভাগ করে দেবার যে প্রবণতা আমরা দেখলাম, সেক্ষেত্রে বড় বড় প্রকল্প গ্রহণ থেকে কি আমরা একটু সংকুচিত হতে হবে? আমরা কি বাধ্য হবে, এক প্রকার কি বাধ্য করা হলো, এরকম কি বিষয়টা? এখন দুটো বিষয় আছে। একটা হলো যে আমাদের ইতিমধ্যেই বেশ কিছু প্রকল্প চলমান আছে এবং সেই চলমানের প্রকল্পগুলোর জন্য তো আমাদের ঋণ লাগবে। হ্যাঁ, এখানে তো আমাদের যে এই সময়ের মধ্যে যতটুকু আমরা ইমপ্লিমেন্ট করবো তার জন্য কিন্তু আমাদের ঋণ কম নেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা। আর দ্বিতীয় বিষয় হলো যে আমরা $1.5 বিলিয়ন একটা হার্ড টার্ম, মোটামুটি হার্ড টার্ম বলা হচ্ছে যে এরকম ঋণ নিচ্ছি, কারণ হচ্ছে যে বলা হলো যে সেটার আসলে গ্রেস পিরিয়ড কম। তো এখন এইরকম ঋণের মধ্যে ইতিমধ্যে আমরা পড়ে গেছি। হ্যাঁ, এখন আর যেগুলো চলমান আছে সেগুলোর জন্য লাগবেই। আর মেগা প্রকল্প আমাদের হাতে খুব একটা নেই। আমাদের যে চট্টগ্রামের যে সেতু সেটা একটা আছে, আর আরও কিছু প্রকল্প আমরা এখন চিন্তা ভাবনা করছি, কিন্তু সেটা আসলে ইন্টারিম গভর্নমেন্ট নেবে কিনা সেটা চিন্তার বিষয়। আবার নতুন পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তখন হয়তো তারা কিছু প্রকল্প হাতে নিতে পারে। তো সেটার জন্য একটু ফ্লেক্সিবিলিটি থাকলে এটা ভালো হতো। আচ্ছা, এখন যেটা করছি আমরা সেটা হলো যে এই যে চলমান প্রকল্পগুলো এবং একই সঙ্গে নতুন বাস্তবায়নকে আসলে মূলত আসলে বাস্তবায়নটা একটু ফোকাস করতে হবে। আর একই সঙ্গে আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের বাজেট ইমপ্লিমেন্টেশনের জন্য কিন্তু কিছু টাকা লাগছে এখন, যেটা আইএমএফ এর কাছ থেকে আমরা নিচ্ছি। এবং একই সঙ্গে যে আমাদের বিরাট পরিমাণে একটা সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি আছে, তো সেটার জন্য বিশ্ব ব্যাংক, এডিবি তারা অর্থ দিচ্ছে আমাদের। তো একদিকে হচ্ছে রিকারেন্ট বাজেটের উপরে কিছু টাকা এবং পাশাপাশি আমাদের যে প্রকল্প বাস্তবায়নের জন্য টাকা, এই টাকাগুলো আমাদের লাগবে। তো এবং একই সঙ্গে এলডিসি গ্র্যাজুয়েশন যে চাপটা আছে, তো সব মিলে আমরা যদি কনটেক্সটটা দেখি, তাহলে সেক্ষেত্রে এই ক্যাপটা আসলে না দিলেও হতো।
তার কারণ প্রথম প্রান্তে আপনি কি মনে করছেন যে তাহলে বাংলাদেশের অর্থনীতি যদি আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তার পরবর্তীতে ইলেক্টেড গভর্নমেন্ট তাদের কার্যক্রম শুরু করতে করতে মার্চ বা এপ্রিল, সেক্ষেত্রেও কিছু আমাদের অর্থ বছরের কিছুটা সময় থাকবে, তারপরে আবার নতুন করে বাস্তবায়ন যে সকল মেগা প্রকল্পগুলো চলমান রয়েছে সেগুলো বাস্তবায়ন সহ নতুন করে আবার যদি লোনের দিকে করতে হয়, তাহলে সব মিলিয়ে কি আমরা অর্থনীতি একটু চাপের মুখে পড়ছে কিনা, বা আগামী সরকার চাপে পড়তে যাচ্ছে কিনা? না, আগামী সরকারের জন্য অনেকগুলো চাপ আছে। লোন রিপেমেন্টের একটা বড় প্রেশার থাকবে, কারণ 2026-এ আমাদের বড় বড় পেমেন্টের দিকে যেতে হবে। ইতিমধ্যে আমাদের অনেক প্রেশার আছে। যে মুহূর্তে 89% অফ দ্য টোটাল যে ইনকামিং রিসোর্স যেগুলো আছে, তো সেগুলো কিন্তু আমরা রিপে করছি। মানে মাত্র 11% থাকছে আমাদের মূলত একটু খরচ করার জন্য। তো এখন ঋণ করে আমরা ঋণ পরিশোধ করছি, সেটা একটা বাস্তবতা। কিন্তু এইটা আমাদের আরো কঠিন হবে 2026-এ। কিন্তু আমাদের কিছু ঋণ দরকার আছে, এটাও সত্যি। এখন এটা যেমন একদিকে একটা গুরুত্বপূর্ণ দিক, অন্যদিকে হচ্ছে যে আমাদের এই পুরো যে পাথওয়ে যেটা, সেটা কিন্তু আমার কাছে খুব পরিষ্কার নয়। তার কারণ আমাদের আগামী অন্তত 2035 থেকে 2040 সাল পর্যন্ত এই ঋণ পরিশোধের চাপ থাকবে। আচ্ছা। এবং এমন কিছু ঋণ আছে আমাদের যেটা 30 বছর ধরে শোধ করতে হবে। যেমন রোহিঙ্গাদের জন্য আমরা যে ঋণ নিয়েছি, তো সেটা একটা বড় রিপেমেন্ট পিরিয়ড আছে। তো এগুলো সবকিছু আমাদের বিবেচনায় নিয়ে আসতে হবে, এবং সার্বিকভাবে সবচেয়ে ভালো হয় যদি আমাদের আসলে অত বেশি ঋণ নিতে না হয়। কিন্তু একটা বাস্তবতা হচ্ছে যে আমাদের অনেক প্রকল্প আছে যেগুলো আমাদের দেশীয় অর্থায়ন দিয়ে করতে পারি না। তো এখন এই সবকিছু বাস্তবতায় আমার মনে হয় কি যে এখন একটা ব্যালেন্সড অ্যাপ্রোচে যাওয়া উচিত, এবং একই সঙ্গে সাইকোলজিক্যাল প্রেশার থাকাটাও ঠিক নয়। আচ্ছা। তো যেটা 8.44 থাকবে, এটা আমরা নিজেরাই যদি ডিটারমাইন করতে পারি যে আমাদের কত লাগবে, তো সেটা সবচেয়ে ভালো হতো। কিন্তু তাদের একটা ক্যালকুলেশন আছে, সেটা হলো যে আমাদের এই ডেট সাস্টেনেবিলিটি যে অ্যানালাইসিস, সে অ্যানালাইসিস করে ওরা এটা ঠিক করেছে। যদি আমাদের গ্রোথ রেটটা একটু ভালো হতো, মানে এই মুহূর্তে যে IMF এর যে প্রজেক্টেড গ্রোথ রেট এই অর্থ বছরে হবে, সেটা হলো মাত্র 3.8%, যেটা বিগত অর্থ বছরের তুলনায় আরো কম। তো এখন এই অবস্থায় তাদের ভয় হচ্ছে যে আমাদের গ্রোথ রেট যদি ভালো না থাকে, আমাদের যে রিপেমেন্টের যে শিডিউল, যেগুলো একটা চাপ আছে, এবং একই সঙ্গে আরেকটা বড় সমস্যা হচ্ছে যে লোন টু এক্সপোর্ট রেশিও সেটা হয়ে গেছে 163%। মানে আমরা যতটুকু এক্সপোর্ট করছি সেই এক্সপোর্ট আর্নিং দিয়ে কিন্তু আমাদের যে পুরো যে আউটস্ট্যান্ডিং আছে লোনের, তো সেটা তার চাইতে অনেক বেশি, প্রায় $75 বিলিয়ন মতো আমাদের সরকারি ঋণ আছে। তো এখন এগুলোর আবার যদি এক্সট্রা প্রেশার ক্রিয়েট হয়, তাহলে সেক্ষেত্রে অর্থনীতির যে একটা ভারসাম্য আছে সেটা হয়তো বিনষ্ট হতে পারে। এই কারণে আসলে সেটি আমরা ধরে নিতে পারি। দর্শক, আমরা রিপোর্টটি দেখছিলাম, এর আগে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম IMF এর যে ঋণের শর্ত, এখানে আসলে আমাদের স্ট্র্যাটেজিগুলো কি হতে পারে বা কি হওয়া উচিত, এই বিষয়টি সংযুক্ত করে আমি আমার অতিথির কাছে যেতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মাহফুজ কবির, বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক। আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। একটু আগের আলোচনা থেকে শুরু করতে চাই, আমাদের স্ট্র্যাটেজির জায়গাটা, এবং আরেকটি বিষয় যেটি প্রতিবেদনের এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, যে ধরেন 8টি বিষয়কেই করা হলো যে বন্ড সুবিধা দেওয়া হবে এবং শুল্কের যে বিষয়টা আসলো মওকুফ করে। এখন রপ্তানিকারকদের ক্ষেত্রে এটা আমার মনে হয় যে যৌক্তিক দাবি কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে গার্মেন্টস রপ্তানি পণ্য মানে ছাড়া অন্যান্য যে সকল পণ্য আমরা রপ্তানি করি, সেই জায়গাগুলোতে আসলে আমরা খুব শক্ত অবস্থানে যেতে পারিনি। একটু যদি পিছন থেকে শুরু করেন। আমি খুব সংক্ষেপে বলবো যে আমাদের আরেকটু স্ট্র্যাটেজিক হতে হবে। মানে ওই IMF যেটা বললো, তো সেটার কিছু অল্টারনেটিভ স্ট্র্যাটেজিও আমাদের রাখতে হবে সাথে। মানে আমরা যেন ওদের যে শর্ত সেটার সঙ্গে সঙ্গে না গিয়ে আমরা যেন আমাদের অবস্থানটা একটু শক্ত রাখি। মানে ওদের যে শর্তের কিন্তু শেষ নেই, এবং কঠিন কঠিন শর্ত আমাদের উপর চাপায়, এবং কোনো রকমের কথাবার্তাই ছিল না যখন আমাদের লোন এগ্রিমেন্টটা সাইন হয় যে $4.7 বিলিয়ন, তখন কিন্তু তারা ক্যাপের কথা কখনো বলেননি। হ্যাঁ, তখন আমাদের অর্থনীতি বরং বেশি ভালো বলছিল, এখন এসে তারা ক্যাপের কথা বলছে। এখন কিন্তু অর্থনীতি মোটামুটি আমরা গুছিয়ে নিচ্ছি, ব্যাংক খাতে শৃঙ্খলা এসছে, অর্থনীতির অন্যান্য খাতে কিন্তু আমরা অনেকটাই ঘুরে দাঁড়াচ্ছি, এবং আমাদের ঋণ শর্তের প্রবণতাগুলোও কিন্তু ভালো, পজিটিভ। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই মুহূর্তে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেটা $30 বিলিয়ন বেশি গ্রস। হ্যাঁ, এবং সেটা আরো বাড়বে সামনের দিনগুলোতে। এই চলতি অর্থ বছরের শেষে গিয়ে দেখা যাবে যে 34-35 বিলিয়ন হয়ে গেছে। এই অবস্থায় এই অতিরিক্ত প্রেশারটা না ক্রিয়েট করলে পারতো, এইটাই তাদেরকে বুঝিয়ে বলতে হবে। আর একই সঙ্গে আমরা যে অনেক সংস্কার কাজ করছি এবং অর্থনীতি একটা শৃঙ্খলার মধ্যে আসছে, এবং আমাদের আসলে এই মানে রিপেমেন্টের যে ক্যাপাসিটি সেটাও বাড়ছে, এটা বুঝিয়ে দিয়ে তাদেরকে বলতে হবে যে আমাদের উপরে যেন আর অতিরিক্ত সাইকোলজিক্যাল প্রেশার ক্রিয়েট করা না হয়। তো এইভাবে বলে আমাদের আসলে অবস্থানটা শক্তিশালী করতে হবে। এবং আসলে আমাদের বাংলাদেশের অ্যাসপেক্টে, অর্থনৈতিক পার্সপেক্টে আমরা কিন্তু বড় বড় মেগা প্রকল্প থেকে এখন কিছুটা সংকুচিত মনোভাবই পোষণ করছি। এই তথ্যগুলোও কিন্তু তাদেরকে আসলে জানানো প্রয়োজন। আমাদের হাতে তো পাইপলাইনে সেরকম নেই কোনো বড় প্রকল্প, তো সুতরাং এখন আমাদের কোনো সমস্যাও নেই। তো সেইভাবে বলে আমাদের অবস্থানটা যদি একটা শক্তিশালী
অবস্থায় উপস্থাপন করি, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় কি যে তারা এই সমস্ত অনাবশ্যক যে সমস্ত শর্তগুলো হঠাৎ হঠাৎ করে তারা দেয়, সেটা তারা হয়তো পরিহার করবে। এবারে ওই যে বন্ড সুবিধার বিষয়টি আলোচনা হ্যাঁ। আসতে চাই, যে 8টি বিষয়কে আসলে বন্ড সুবিধার আওতায় দেওয়া হলো। অন্যান্য গার্মেন্টস বিষয় ছাড়া, রপ্তানিকারক ছাড়া অন্যান্যদের অবস্থানটা আসলে সেরকম শক্ত না। সেক্ষেত্রে আসলে মানে কতটুকু উপকৃত হবে এই সিদ্ধান্তটির মাধ্যমে আমাদের ব্যবসায়ীরা? আসলে আমাদের অনেক দিনের একটা দাবি ছিল, আমরা যারা এই রপ্তানি বৈচিত্র্যকরণ নিয়ে কাজ করি বা বাংলাদেশের রপ্তানি আরও কীভাবে বাড়ানো যায়, নতুন নতুন পণ্য কীভাবে আসলে রপ্তানির তালিকায় যোগ করা যায়, তো সেটা নিয়ে আমরা যারা কাজ করছি তাদের একটা বড় রকমের চিন্তার জায়গা ছিল যে শুধুমাত্র আমাদের এই যে আরএমজি সেক্টর, তারা এই বন্ডেড ওয়্যার হাউস, ব্যাক টু ব্যাক এলসি এগুলো পাচ্ছে, যত সুযোগ সুবিধা আছে এবং এই ব্যাংকের যত রকমের ফাইন্যান্স, তারা এই সমস্ত কিছু কিন্তু পায় আমাদের গার্মেন্টস সেক্টর। তো বাকি যারা রয়েছে তারা উঠেই দাঁড়াতে পারে না। তো এই জন্য আমাদের পরিকল্পনা ছিল বা কথাবার্তা ছিল যে এই বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর, তারা যেন আসলে এই মানে আরএমজির বাইরে যেগুলো আছে, যাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তাদের জন্য যেন এই একই সুবিধা সম্প্রসারণ করে। কিন্তু তারা আসলে বিগত সরকারের সময় বলেছে যে তারা করবে, কিন্তু এখন যেটা করেছে তারা, সেটা হলো মন্দের ভালো আমি মনে করি। যে এই যে ছোট ছোট যে সমস্ত অন্যান্য খাত রয়েছে, বিশেষ করে ফার্নিচার তো এখন ডিজাইন বেসড হয়ে গেছে, খুবই হাই এন্ড প্রোডাক্ট হয়ে গেছে। এখন সারা বিশ্বের বাজারে আমরা রপ্তানি করছি, $100 মিলিয়ন বেশি করছি, এবং একই সঙ্গে যে লাইট ইঞ্জিনিয়ারিং, সেটার বিশাল সম্ভাবনা রয়েছে আমাদের। তো ভ্যালুয়েটেড প্রোডাক্ট এগুলো, এবং এটি ছাড়া অন্য যে সমস্ত তালিকার মধ্যে রয়েছে তার মধ্যে আছে যে প্লাস্টিক প্রোডাক্ট, সেটার বড় সম্ভাবনা আছে আমাদের, বড় খাত হিসেবে আসতে পারে। তো সব মিলিয়ে যে কয়টা আছে সেগুলো প্রত্যেকটা সম্ভাবনাময়, এবং তাদের জন্য যে যেমন শূন্য শুল্কের যে একটা সুবিধা দেওয়া হলো, এবং এখানে ব্যাংক গ্যারান্টি থাকবে, কিন্তু সেখানে কিছু কিছু শর্ত রয়েছে। এই শর্তের মধ্যে একটা আছে হচ্ছে আমাদের এলসিটা থাকতে হবে। এলসিটা থাকার কারণটা হচ্ছে যে আমরা আসলে কতটুকু পণ্য আমাদের লাগবে সে রপ্তানি প্রক্রিয়া করার জন্য সেটা নিশ্চিত করা, এবং এই শিল্পগুলো কিন্তু দেখা যায় কি যে তার দেশের বাজারের জন্য মানে তারা প্রোডাক্ট তৈরি করে। আবার আরএমজির মধ্যে আছে কিন্তু কিছু দেশের জন্য করে, এবং বেশিরভাগই হচ্ছে শতভাগ এদের রপ্তানিযোগ্য পণ্য। তো এখন এইটা ডিফারেন্সিয়েট করার জন্যই আরএমজিটাকেও এর মধ্যে রাখা হয়েছে। এই আরএমজির সেই অংশটুকুই যেটা আসলে শতভাগ রপ্তানি পণ্য নয়। তো এখন এভাবে করে যদি সুবিধা দেওয়া হয়, তাহলে আমি মনে করি যেটা কাজে লাগবে, এবং আমি মনে করি যে মানে মধ্যমেয়াদ থেকে দীর্ঘমেয়াদে আমাদের আসলে অন্য প্রকল্প যেগুলো সমস্ত প্রোডাক্ট রয়েছে সেগুলোর জন্য এই বন্ডেড ওয়্যার হাউসের ফ্যাসিলিটি লাগবে, এবং ব্যাক টু ব্যাক এলসিগুলো লাগতে হবে। তো এটা করতে পারলে সেটা সবচেয়ে ভালো, এবং তাদের জন্য আসলে ইন্ডিকেশন দিতে হবে যে তারা যদি আরো বেশি বৈচিত্র্যকরণে যায়, এবং পৃথিবীতে বিভিন্ন বাজার রয়েছে আমাদের সম্ভাবনা বাজার, সেখানে যদি আরো বৈচিত্র্যকরণের ক্ষেত্রে এটা একটা এক ধরনের উৎসাহ হিসেবে কাজ করছে অবশ্যই, এবং এটা প্রথম ধাপ আমি মনে করি। যদি তারা বন্ড সুবিধা আমাদের জন্য দিতে পারতো সেটা সবথেকে ভালো। তার বন্ডটাকে এক্সপেন্সিভ করে রাখা হয়েছে, এবং এটা আসলে ওই আরএমজিরাই আসলে ক্যাপচার করে রেখেছে। এখন বলা হচ্ছে যে যখনই বন্ডের কথাটা আসে তখনই এর অপব্যবহারের বিষয়টাও কিন্তু আলোচনায় চলে আসে, যে অনেক সময় দেখা যায় যে এটার মানে মিসইউজটা হয়। এইটার প্রবণতা যেন ঠেকানো যায়, সেক্ষেত্রে কি আসলে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত? এক্ষেত্রে একটা দপ্তর তো আমাদের রয়ে গেছে, সেটা হলো শুল্ক গোয়েন্দা দপ্তর। তারা কিন্তু এই তদন্তের কাজ এবং তারা যে গোয়েন্দা তথ্য সেগুলো কিন্তু সংগ্রহ করে, এবং তাদের সমস্ত এই লোকেশনগুলোতে কোথায় কোথায় এগুলো ইউজ হচ্ছে তাই সে সম্পর্কে তথ্য জানা আছে, এবং তারা কিন্তু মাঝে মাঝে অভিযান করে তারা কিন্তু এগুলো খুঁজে বের করেন যে কারা এই কাজগুলো করছে। কিন্তু এরপরেও অপব্যবহার এগুলো চলছে। বিদেশ থেকে তো ইয়ার্ন আমরা নিয়ে আসি, আমরা ফেব্রিক নিয়ে এসে দেশের বাজারে কিন্তু বিক্রি করছি, এটা কিন্তু বন্ধ হয়নি। কিন্তু যে সমস্ত ছোট ছোট যে সমস্ত মানে শিল্প যেগুলো আছে, যেগুলো আইডেন্টিফাই করা হয়েছে, তো তাদের জন্য আসলে মনিটরিংটা অনেক সহজ হবে। মূলত কি আপনি কি মনে করেন যে আসলে মানে অন্যান্য যেই রপ্তানি গার্মেন্টস পণ্য বাদে 7টা যে খাত রয়েছে, এটা কি মানে রপ্তানিটাকে উৎসাহিতকরণ করতেই কি আসলে, এবং এর যথেষ্ট আন্তর্জাতিক বাজারের সম্ভাবনা আছে বা চাহিদা আছে, এই বিষয়টি মাথায় রেখে কি এই সুযোগ সুবিধাটা? দুটো উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে। একটা হলো যে এখানে দেশীয় বিনিয়োগ বাড়ানো এবং সারা পৃথিবীর বাজার যাতে আমরা খুঁজে বের করি, আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই খাতগুলোতে যাতে বিদেশি বিনিয়োগ আসে, তার জন্য একটা চেষ্টা আছে। তার কারণ যখনই আমরা শূন্য শুল্কে এইগুলোর জন্য সুবিধা দিচ্ছি এবং ভালো একটা সময় দিচ্ছি, 9 মাস দিয়েছি এবং তার সাথে আরো 3 মাস বাড়ানো যেতে পারে, তো এইটা আমি মনে করি যথেষ্ট সময়। এবং আমরা যদি পুরো এই সাপ্লাই চেইনটা দেখি, সেই ক্ষেত্রে আমাদের যে পুরো যে পিরিয়ডটা থাকে, সাপ্লাইয়ের পিরিয়ড, যে আমরা কাঁচামাল সংগ্রহ করে পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করা, সেটার জন্য আমি মনে করি যে সময়টা যথেষ্ট বেশি সেই অর্থে। তো এই অবস্থায় আমাদের একটা অবশ্যই সুযোগ দেওয়া উচিত যে যারা ছোট আছেন, তো তারা যাতে বিদেশের বাজার খুঁজে পান এবং একই সঙ্গে তারা যেন দাঁড়াতে পারেন। তো সেটার জন্য যে ব্যবস্থা নিয়েছে আমি মনে করি এটা অবশ্যই ভালো, কিন্তু একই সঙ্গে আস্তে আস্তে আমাদের তাদের জন্য বন্ড সুবিধা দিতে হবে, খুব কম খরচে বন্ড সুবিধা দিতে হবে, ব্যাক টু ব্যাক এলসির ব্যবস্থা করতে হবে, এবং গার্মেন্টস শিল্প মানে শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প যা যা সুবিধা পায় সবই আসলে এদের জন্য এক্সটেন্ড করতে হবে। এটা করতে পারলে আমি মনে করি যে
একটা প্রতিযোগিতার জায়গা তৈরি হবে এবং বাংলাদেশের যে রপ্তানি পণ্য সেখানে অনেক বৈচিত্র্য আসবে। এবং একই সঙ্গে আমার মনে হচ্ছে তরুণ যারা উদ্যোক্তা আছেন তারাও একটু অবশ্যই আশাবাদী হবেন। জি, অনেক ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির আপনার মূল্যবান বক্তব্য এবং সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম আমাদের অতিথির সঙ্গে, তিনি আলোচনা করছিলেন সরকার আমদানি রপ্তানি সহজ করতে মূলত ব্যাংক গ্যারান্টি দিয়ে শুল্ক কর ছাড়া কাঁচামাল যে আমদানি করা যাবে সেই বিষয়টি এবং IMF এর যে ঋণের যে শর্ত সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। ডক্টর মাহফুজ কবির আমার সঙ্গে যুক্ত ছিলেন।